কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। আপনার সারাটা দিন কেমন কাটলো তার জন্য আপনাকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু আসিয়ার বিষয়টা অন্যরকম। তার সকাল সন্ধ্যা সবসময় মেয়ের জন্য অস্থিরতায় কাটে। উম্মে লোমাত আসিয়া একসময় কলেজে শিক্ষিকা ছিলেন, কিন্তু বর্তমানে তার পরিচয় উনি নিশাত আফরিন মৌরি নামের মর্গের ডাক্তারের মা। আগের সব পরিচয় মুছে এখন মেয়েটা মর্গের ডাক্তার, এই পরিচয়টাই জলজল করছে। আসিয়া কোনোদিনই চাইতেন না মৌরি ডাক্তারি পড়ুক। মৌরির বাবাও একজন নামকরা ডাক্তার ছিলেন, ডাক্তার মহসিন আরিফিন নয়ন। নয়ন ডাকনাম। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান এবং ওনার দেহ মরণোত্তর করে যান। সেসব অন্য গল্প, পরে বলবো। মৌরির কথা হচ্ছে মেয়েরা প্লেন চালাচ্ছে, এভারেস্ট জয় করছে, চ্যালেঞ্জিং সব পেশায় কাজ করছে, অথচ মর্গের ডাক্তার হতে এত আপত্তি কেন ওর মায়ের? এমনিতে ওর মা মেয়ের সম্পর্কে যথেষ্ট সাবলীল, তবে মৌরি ঠান্ডা জিদি। কাজেই আসিয়া একমাত্র মেয়ের জেদের কাছে ধরাশয়ী। আসিয়া শোবার ঘর থেকে কলিং বেলের আওয়াজ শোনা যায়। তবু উনি কয়েকবার ডাইনিং পেরিয়ে মেইন দরজার সামনে পায়চারি করলেন। মালাকে ডেকে টেবিলে সব চেক করে নিলেন। খাবার মেনু যাই থাকুক, উপমেনু হিসেবে 2 টুকরা লেবু, একটা কাঁচামরিচ, যে কোনো একটা আচার, আবার কখনো কখনো টমেটো অথবা পুদিনা পাতার চাটনিও চাই। ওর খাদ্যাভ্যাস একদম ওর বাবার মতন। একটা কলিং বেল বেজে উঠল। ওই বুঝে এলো। যত ব্যস্ততাই থাকুক, একবারের বেশি বেল চাপে না মৌরি। এই মালা, এই পুদিনা পাতার চাটনিতে তুই তেঁতুল দিতে ভুলে গেছিস তাই না? আর এরপর থেকে কাঁচামরিচের ঝালটা আর একটু কড়া করে দিবি। কি রে মৌরি, শরীর খারাপ লাগছে? মা মা কিছু হয়নি, তুমি যাও তো, আমি কিছু খাবো না। টেবিল গুছিয়ে ফেলতে বলো। কেন রে? সবই তো তোর পছন্দের আইটেম। তার জন্য না মা, আজ এত বিদঘুটে একটা লাশ কেটেছি, কড়া ফিনাইলের গন্ধ মনে হচ্ছে একদম পেটে ঢুকে গেছে। সবকিছুতেই আমার গা গোলাচ্ছে। এই তো, এজন্যই পই পই করে বলেছিলাম ওইসব মর্গের ডাক্তার হওয়ার দরকার নেই। শুনলি না তো? মায়ের কথা শোনা তো আজকাল ভুলেই গেছিস। মা, আমার কিছু হয়নি, ঠিক হয়ে যাবে। কখনো এমন হয়? আজ একটা কি বল, থামলি কেন? কিছু হয়নি মা, আমি রুমে গেলাম। তুমি 20 মিনিট পর আমার ঘরে আসবা, তার আগে নয় কিন্তু। মা, নক করছো কেন? তোমাকে না বলেছি পৃথিবীর সবার বেলায় যে নিয়ম, তোমার বেলায় তা নয়। তাছাড়া আমি সব সময় দরজা খোলা রাখি, নক করতে হলে বন্ধ দরজায় করবে। না, ওই মালাকেও নিয়ে এলাম তো। এই মালা, এখানে রাখ স্যুপটা। তুই যা এখন। ট্রেতে ন্যাপকিন দিয়েছিস তো? মা, তুমি কি আমাকে ভয় পাও? তোকে ভয় পাবো কেন? তোর জেদ আর ঠান্ডা মেজাজটাকে একটু সমীহ করি আর কি। নে, স্যুপটা খেয়ে নে। আচ্ছা মা, পৃথিবীর সব মায়েরাই কি তার সন্তানদের কিছু খাওয়াতে পারলে খুব খুশি হয়, তৃপ্তি পায়, তাই না? নিজে মা হ, উত্তর পেয়ে যাবি। শোন নিশাত, তোর সঙ্গে আমার 2টা খুব জরুরি কথা আছে। বিয়ে সংক্রান্ত বা ভালো পাত্র পেয়েছো, এই 2টা কথা ছাড়া বাকি সব কথা বলো। 2-2বার করেই বলো, সমস্যা নেই। বিষয়টা আসলে ওই 2টা কথার সঙ্গে রিলেটেড, তবে একটু ভিন্ন বলা যাবে। আমি পত্রিকায় পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছি। কি মা, কেন? তুমি এমন একটা ভাব করছো যেন আমি 40 বছরের কেক কাটবো। আমি এখন বিয়ে করব না, বলেছি তো একবার। বিয়ে করলে সমস্যা কি? সংসার করবি না? সব করব, আর একটু ভাবতে দাও। বিয়ের মতো সিরিয়াস বিষয় এমন হুট করে ডিসিশন নেওয়া যায় না। তাছাড়া পাত্র পছন্দ হতে হবে না? এত টাকা ঘটককে দিলাম, তারপরও তুই হ্যাঁ বলছিস না। পাত্র পছন্দ করছিস না, নিজেও কাউকে পছন্দ করিস না বলছিস। আমার কথাটা ভাব একবার। তোর বাবার সঙ্গে সংসার করেছিস, সেখানেও খা মরুভূমি। উনি সারাক্ষণ রোগী, রোগ, ডাক্তারি চেম্বার, মানব সেবা এসব নিয়েই পড়ে থাকতেন।
তবু তুই ছিলি বলে রক্ষা। আর এখন তুই তো আমার ধরা ছোঁয়ার বাইরে। কতক্ষণ একা একা এই বন্দি প্রাসাদে থাকা যায় বল? তোমার না মাথাটা একদম গেছে। আমাকে বিয়ে দিলে তো তুমি আমাকে আর পাবেই না। নাকি তুমিও আমার সঙ্গে হালকা বেনারসি পরে আমার শ্বশুর বাড়ি যাবে? তোমার মতলবটা কি বলো তো? এই জন্যেই তো পাত্র চাই বিজ্ঞাপন। প্রথম এবং একমাত্র শর্ত হচ্ছে ঘর জামাই। মা, ঘুম পাচ্ছে, মাথায় একটু বিলি কেটে দাও তো। কিছু একটা বল। আমার বলার কিছু ছিল না। মা, কার যেন গানটা? হৈমন্তী শুক্লা। তুই নিজে তো কাউকে পছন্দ করতে পারিস, সেটাতেও আপত্তি। উফ, কি যে বিপদ হয়েছে আমার। এই বয়সে নাতি নাতনি নিয়ে আমি সময় কাটাবো তা না, মেয়েকে এখনো বিয়েই দিতে পারলাম না। আমার এমন সুন্দরী মেয়ে, অথচ ডাক্তারি পড়তে গিয়ে প্রেম করারও সময় পেল না। মা, তোমার বিবাহ বার্তার বক্তৃতা দয়া করে তুমি আজ বন্ধ করো। আর আমি প্রেম করলে তোমার বিপদ আরও বাড়তো, কারণ তুমি ডাক্তার ছেলে একদম পছন্দ করো না। আর আমার প্রেম হলে ডাক্তারের সাথেই হবে। তখন খবরদার, তোকে আমি কোনো ডাক্তারের সাথে বিয়ে দেব না, মরে গেলেও না। জানি তো, মেনে নিয়েছি তো। এখন বিয়ের টপিক অফ করো প্লিজ। ঘুমে আমি একদম ডুবে যাচ্ছি। মামা, এই পাশটা আরেকটু দাও না। তোমার বিলি কাটায় জাদু আছে মা। আসিয়া মেয়ের ডাক্তারিকে মানব সেবা ভাবলেও আসিয়া নিজে ডাক্তারদের পছন্দ করে না। কারণটা অনেকের কাছে অপরাধ হলেও যথেষ্ট যুক্তিযুক্ত বলেই মনে করেন তার ডাক্তার মেয়ে। মৌরির বাবার মৃত্যুর পর ওনার সম্পর্কে অনেক কিছু বেরিয়ে আসে। বেশ কটা পত্রিকায় লেখালেখি হয় সে সময়। হাসপাতালগুলোর বাতাসে একটা কানাঘুষা ছিলই যে এক সনাতন ধর্মের নার্সের সাথে তার প্রেম বা প্রণয় ছিল খুব তোড়জোড়। অনেকে অনেক আপত্তিকর ঘটনার সাক্ষী হলেও কেউ মুখ খোলেনি। অথচ ওনার মৃত্যুর পর সেই নার্সই নাকি মুখ খুলেছিলেন। সে ঘটনা মর্মান্তিক এবং নাটকীয়। নার্স বিশাখা তার মেয়ের কথা গোপন করেছিল ভয়ে। যেহেতু ডাক্তারের সাথে তার বিয়ে থা হয়নি, সেহেতু মেয়েটি সমাজ স্বীকৃত জন্ম পরিচয় থেকে বঞ্চিত ছিল। ভেবেছিল মেয়েটিকে অনেক দূরে পাঠিয়ে দেবে, কিন্তু মানুষ যা চায় তাকে সবসময় পায়। অভাগা সেই মেয়েটির লাশও দীর্ঘদিন মর্গে বেয়ারেশ হয়ে পড়েছিল। তারপরে ঘটনা বিশাখা জানে না। বিশাখা খুন হয়। একটার পর একটা নাটকীয় ঘটনা বেরিয়ে আসার পর উম্মে আসিয়া মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। একসময় স্বপ্ন দেখতে থাকেন একটা মেয়ে মধ্যরাতে তার দরজায় সাদা কাপড়ে সারা শরীর ঢেকে আসিয়াকে ডেকে বলছে, মা, আমাকে মর্গ থেকে নিয়ে এসো, এখানে খুব ঠান্ডা, আমি মরে যাব তো। চিকিৎসার পর আসিয়া এখন সুস্থ, কিন্তু ডাক্তার কোনো ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবে না, এটা যেন মনের ভেতরে খোদাই করে লিখে রেখেছে। ব্যাস, আর কি। মাকে কষ্ট দেওয়া মৌরির পক্ষে সম্ভব না, তাই বিয়ে শাদীর পথ থেকে দূরে থাকতে চায় সবসময়। কারণ জীবনটাকে জটিল করার কোনো ইচ্ছে নেই তার। তুই আবার নক না করে বেড়ালের মতো আমার এখানে ঢুকেছিস? তোর এই পা টিপে টিপে বেড়ালের মতো নিঃশব্দে হাঁটাহাঁটি আমার একদম পছন্দ নয়। যে পুরুষ এভাবে হাঁটে ওদের চরিত্রে সমস্যা থাকে। এই, তুই তোর মাথায় এত আধ্যাত্মিক কুসংস্কার কিভাবে পুষে রাখিস রে? ফালতু কথা দিলি তো মুডটা খারাপ করে। কি বলতে এসেছিস বলে ঝটপট বিদায় হ, আমি খুব বিজি। জীবনে এমন ধূর্ছাই প্রেম জীবনও দেখিনি। তোর সঙ্গে আমার প্রেমের সম্পর্কটা কেমন যেন সুর কাটা। তুই এখন যা তো, সন্ধ্যায় আমি তোর চেম্বারে আসবো। মর্গের ডাক্তার হয়েছিস বলে ইস্পাতের মন এমন ভাব দেখাইস না। এই যে আমিও কিন্তু ডাক্তার, হ্যাঁ? তোর মতো নিয়মিত লাশ কাটাকাটি না করলেও এসব ধাপ পার করে এসে তারপরেই ডাক্তারি ডিগ্রিটা পেয়েছি। মানুষ তো কাটি, তাই না? তাই বলে কি রোবট হয়ে গেছি নাকি? বিশ্বাস কর সুমন, তোর এই অহেতুক পেঁচালে আমি দিন দিন এতটা বিরক্ত হচ্ছি যে তোর সঙ্গে আমার এখন কথা বলতে ইচ্ছা হয় না। টান টানান, টানান টানান টানান। দেখতে কেমন লাগছে বল? এইসব কি? এই, দাড়িতে কেউ বার্গেন্ডি কালার করে? বিয়ে উপলক্ষে করলাম। কার বিয়ে? আমাদের। আমি ভেবেছি বিয়ের পর তোর সব পছন্দের শাড়ির কালারের সঙ্গে ম্যাচ করে আমার দাড়ির কালার একটু একটু করে বদলাবে। তুই ডাক্তারি ছেড়ে দিয়ে হলিউডের সিনেমার মেকআপ ম্যান হওয়ার ট্রাই করতো। একটা কোর্স করে নে, তাহলে তার নিজের উপর এক্সপেরিমেন্ট করার 1000টা মুখ পাবি, আনন্দে কাজ করতে পারবি। ছি, কি বিশ্রী দেখাচ্ছে তোকে। তুই যা তো আমার চোখের সামনে থেকে যা, আর একদম মাস্ক খুলবি না। ঘুমানোর সময়ও না? না।
শোন, আমি অনেক বইপত্র ঘেঁটে জেনেছি মেয়েরা যাকে অপছন্দ করে এমন ভাব দেখায় যে তাকেই আসলে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আমি জানি তুই আমাকে ভীষণ ভালোবাসিস। যাই হোক, মূল কথায় আসি। আন্টিকে বলেছিস আমাদের বিষয়টা? না, বলতে পারিনি। আর বললেও তোর জন্য কোনো লাভজনক ফলাফল আশা করা যায় না, কারণ তুই ডাক্তার। মা তো বলেই দিয়েছে ডাক্তার ছেলের সঙ্গে সে মরে গেলেও বিয়ে দেবে না। তাছাড়া পত্রিকায় মাদারজান পাত্র চাই বিজ্ঞাপন দিয়েছেন। প্রথম ও 1 নম্বর শর্ত হচ্ছে ঘর জামাই। কি? এই শাশুড়ি ভিলেনকে নিয়ে তো আর পারা যাচ্ছে না। আচ্ছা, ওটা কোনো সমস্যা নয়। তোর জন্য আমি সব পরিবেশে থাকতে রাজি আছি। তুই একবার আমাকে আন্টির সামনে নিয়ে দাঁড় করিয়ে দে, বাকিটা আমার দায়িত্ব। তুই তো জানিসই বাবার ওই বিষয়টার পর মাকে সুস্থ করতে কত কষ্ট হয়েছে। আমি কোনোভাবে চাই না মাকে কষ্ট দিতে বা রাগাতে। নে, কি এটা? কিসের প্যাকেট রে? এপ্রন। কি অবস্থা তোর এপ্রনটার, দেখেছিস? পকেটে নীল কালি ছড়িয়ে কেমন লাগছে দেখতে। একটা মানুষের সব এপ্রনের পকেটে কি করে নীল কালি ছড়ানো থাকে আমি না আসলে বুঝি না। আর বলিস না, বাবার কোনো স্মৃতি তো আমার কাছে নেই এই নষ্ট ফাউন্টেন পেনটা ছাড়া। তাই এটাই সবসময় পকেটে রাখি। উল্টো করে রাখলেও কিভাবে যেন কালি ছড়িয়ে পড়ে। একটা পেন বক্স কিনে নে। না রে, সময় সময় হাত দিয়ে কলমটা স্পর্শ করলে খুব শান্তি লাগে। কিন্তু এমন রাজপুত্রের মতো সুদর্শন ডাক্তারের এপ্রনে কালি বিষয়টা দেখতে আমার ভালো লাগে না। আরে সেই জন্যই তো তোর দায়িত্ব, নতুন নতুন অ্যাপ্রন আমাকে গিফট করবি। বাপরে, কথা একদম ঠোঁটের ডগায় রেডি থাকে, তাই না? আন্টিকে কবে বলবি আমাদের বিষয়টা? আরো কিছুদিন অপেক্ষা করি, দেখি না। তাহলে চল বিয়ে করে ফেলি। শতংবাদ মা লিখো। লিখা জিনিস দলিলের মতো, শত গুজবেও যা করতে পারে না এক টুকরো চিরকুট তা অনায়াসে করতে পারে। বিয়ের কাবিননামায় দুজনের সাইন দেখিয়ে আমি মায়ের পা জড়িয়ে তাকে বলবো, মা আমরা বিয়ে করে ফেলেছি পালিয়ে, কারণ আমি ডাক্তার। এই এই মুহূর্ত থেকে আমি ডাক্তারি ছেড়ে ঘর জামাই হতে চাই। ঝামেলার ডান। শোন, তোকে আমি বিয়ে করতে পারবো না, পরিষ্কার বলে দিলাম। এবার তুই যা তো। তাহলে আমি কি করব বল? দেবদাসের দিকে যাব? দাড়ি তো আছেই, সমস্যাটা কোথায়? তুই পারিসও। আর যাই হোক, দেবদাস নিশ্চয়ই বিরহে ওনার দাড়িতে বার্গেন্ডি কালার করেনি। আমি কিন্তু সিরিয়াস, আমাদের বিয়েটা হচ্ছে না, হবেও না কখনো। আমাদের এতদিনের সম্পর্কের কোনো মূল্য নেই তোর কাছে? এত স্বপ্ন, এত অন্তরঙ্গ মুহূর্ত, তোর কষ্ট হবে না? খারাপ লাগবে না? অন্য কাউকে বিয়ে করলে অপরাধ বোধ হবে না? আমাদের অনুভূতিগুলোর জন্য নিজেকে প্রতারক লাগবে না তোর? না, কিছুই লাগবে না, কারণ জীবনের অন্তরঙ্গ মুহূর্তের প্রতিটা অনুভূতি আমরা দুজনে একসঙ্গে অনুভব করেছি। তোর অনুভূতির দায় তোর, আমারটার দায় আমার, ব্যাস। আমি না বুঝতে পারছি না নিশাদ, আমি কি ঠিক এই মুহূর্তে বার্গেন্ডি কালারের দাড়ি নিয়ে ছ্যাঁকা খাইতে আসছি তোর কাছে? দেখ, আমি তোকে ভালো না বেসে থাকতে পারবো না। ইটস ইম্পসিবল, অসম্ভব। তুই অন্য কাউকে বিয়ে করলেই যে আমাকে ভালোবাসা বন্ধ করতে হবে, এটা কে বললো? তুই আমার জন্য অপেক্ষা না করে বরং বিয়ে শাদী করে ফেল। তোর মতো পাগলাটে ছেলের বেশি দিন একা একা থাকা উচিত না। আরে রাখ তোর উচিত অনুচিতের হিসাব। আমার দোষটা কি সেটা বল। তোর অন্য কোনো দোষ নেই, দোষ একটাই, তুই ডাক্তার। মা মেনে নেবে না। উফ, মা 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 মেনে নেবে না, এই গানটা আর শুনতে চাই না। একটা কথা সাইনবোর্ডের মতন ঝুলিয়ে রেখেছিস সামনে। তোর মনের কথা বল, তোর কি মনে হয় আমি ছুরি কাঁচি দিয়ে মানুষের শরীরে বুক ছিঁড়ে লাল রক্তে হাত রাঙিয়েছি বলে আমি জানি না? নাকি ভুলে গেছি যে আকাশের রং আসলে নীল? নাকি কড়া ফিনাইল আর ডেটলের গন্ধে বেশিটা সময় কাটাই বলে বেলি ফুলের ঘ্রাণ আমি চিনি না? বলে দিস তোর মাকে আমি তোকে ভীষণ ভালোবাসি। তোর মায়ের চেয়ে সে ভালোবাসায় কমতি থাকবে না। আচ্ছা, তুই এমন পাগলের মতো কাঁদছিস কেন? আমিও তোকে ভালোবাসি। ভালোবাসিস?
সেই ভালোবাসার একটা নমুনা অন্তত দেখা। চল তোর মায়ের কাছে নিয়ে চল আমাকে। আমরা আর একটু সময় নেই বরং। মনে রাখিস, সময়ের 1 ফোঁড় আর অসময়ের 10 ফোঁড়। যতটা জোর গলায় চিৎকার করে সুমনের ভালোবাসার কথা বলে গেল, ততটা অস্থিরতা মৌরি দেখতে পায়নি। ভেতরে খুব গোপনে ব্যথা হচ্ছিল ভীষণ, কিন্তু মাকে কোনোভাবেই দ্বিতীয়বার অসুস্থ দেখতে চায় না মৌরি। তাই শক্ত নিরেট পাথরের মতো আচরণটাই সবচেয়ে সহজ সমাধান মনে হয়েছে। সব পাথরের বুঝি ছাঁচে পড়ে ভুবন ভোলানো ডিজাইনে সেজে কোনো কণ্ঠহার হওয়া যায় না, তাই না? সুমনের জন্য খুব কষ্ট হচ্ছে। ছেলেটা বুঝতেই পারল না মৌরির ভালোবাসার সমুদ্রটা কিছু কম গভীর নয়। কি রে, মনটা কি খারাপ? না মা, মাথাটা একটু ধরেছিল। ও আচ্ছা, পরে আসবো। আরে না না মা, তুমি বসো না, আমি ঠিক আছি। জানিস, আজ অনেকগুলো ফোন এসেছিল। কিসের ফোন? ওই যে পাত্রচাই বিজ্ঞাপন, 3 জনকে আমি ফাইনাল লিস্টে রেখেছি। তার মধ্যে একজন আছে দীর্ঘদিন বাইরে ছিল, খুব শিক্ষিত, কথাবার্তা এত মার্জিত, কি পরিশীলিত ভাষা ছেলেটার, আমি তো মুগ্ধ। দেশে এসে স্ট্রবেরির বাগান করবে এই সিদ্ধান্ত নিয়েছে, তাই চলে আসছে। ছেলেটার কেউ নেই, ও শর্তে রাজি। এবার তুই দেখা সাক্ষাৎ করে ইয়েস বললেই সারাই বাজবে। মা, আমি একজন ডক্টর, আর আমি স্ট্রবেরি ব্যবসায়ীকে বিয়ে করব? কি নিয়ে কথা বলবো আমি লোকটার সঙ্গে বলো তো? স্ট্রবেরির চাষ কিভাবে কাটাবো আমি আমার জীবন? বিয়ে তো হয়ে যায়নি, তাছাড়া বিয়ে এমন একটা বিষয় 2 মেরুকে এক করে দিতে পারে। তুই তোর মতো ব্যস্ত থাকবি, আমি আমার নাতিপুতি আর মেয়ে জামাইকে নিয়ে ব্যবসা সামলাবো। বাহ, চমৎকার! একেই বলে নিজের স্বার্থ বোঝা। তুমি না আসলে ভীষণ স্বার্থপর এবং জেদি অহংকারী মহিলা। এই জন্য বাবা তোমার কাছ থেকে এত দূরে সরে গেছিল। কি বললি নিশাত? কি বললি তুই? আমি স্বার্থপর, জেদি, অহংকারী? স্বার্থপর হলে তো তোর বাবার সঙ্গে এক ছাদের নিচে থাকতামই না। তোর জন্য, তোর সুখের জন্য নিজের ভয়াবহ জীবনটাকে টেনে নিয়ে বেরিয়েছি। আমি জেদি, অহংকারী? কি জেদ করেছি বল? তোমার এক জেদের গোড়ামিতে আমি জ্বলে পড়ে যাচ্ছি মা। মানে তুই কি কাউকে ভালোবাসিস? হ্যাঁ, বাসি। আমাকে বলিসনি কেন এতদিন? আমি যে তোর বিয়ে নিয়ে এত তোড়জোড় করছি, একটাবার তো মুখ ফুটে বলতে পারতি। বলে কোনো লাভ হতো কি? তুমি তো শর্ত ঝুলিয়েই দিয়েছো, ডাক্তার ছেলের সঙ্গে মরে গেলেও বিয়ে দেবে না। ছেলেটা কি ডাক্তার? হ্যাঁ, আমার এয়ারমেট। ছেলেটাকে একদিন বাসায় নিয়ে আয়। আর শোন, পত্রিকা অফিসের ড্রাইভারকে পাঠিয়ে বিজ্ঞাপনটা বন্ধ করে দিতে বলিস। মা শোনো, তুমি কি রাগ করেছো? মায়েদের পৃথিবীতে রাগের দাম মূল্যহীন। সন্তানের কাছে তাদের হৃদয়ের সমস্ত শূন্যতা একটা সময় পর বিন্দু হতে হতে কোথায় যেন মিলিয়ে যায়। প্লিজ মা, তুমি আমার উপর রাগ করো না প্লিজ। আমি রাগ করিনি, তবে অত্যন্ত প্রিয় কারোর সঙ্গে আমার মনের গোপন কোনো অভিমান আমি কাউকে দেখাতে বাধ্য নই। মা, ছেলেটাকে নিয়ে এসো। আশ্চর্য তো, সুমন লাইন কেটে দিচ্ছে কেন? বেশি রাগ করেছে তাই ভাব নিচ্ছে। আবার ফোন দিয়ে দেখি। হ্যাঁ মৌরি, বল বল। শোন, আমি এক্ষুনি একবার পিরোজপুর যাচ্ছি। আমার খালা, মানে যিনি আমাকে মানুষ করেছেন, উনি ভীষণ অসুস্থ রে। কি হয়েছে ওনার? বার্ধক্যজনিত সমস্যা। ও, তোর জন্য খুব ভালো একটা খবর ছিল। এই মুহূর্তে খালার সুস্থ হওয়া ছাড়া আমার কাছে আর কোনো খবরই ভালো নয় রে। শোন, আমি রাখছি, পরে কথা হবে, ঠিক আছে? ও, ঠিক আছে, ঢাকায় ফিরলে কথা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আশা করছি আগামীকালই খালাকে নিয়ে ব্যাক করবো একবারে। আমাকে জানাস কিন্তু কি হলো। হুম, ছাড়ছি এখন। সুমন যে খালার অসুস্থতা নিয়ে এতটা উদ্গ্রীব, বলতে গেলে উনিই ওর মা। ছোটবেলা থেকে উনিই সুমনকে কোলে পিঠে করে বড় করেছে। সত্যি, ভালোবাসার কত প্রকার ভেদ হয়। একটা ভালোবাসার শেকড়ের টান, অন্যটা ভালোবাসার শেকড়ের চেয়ে খানিকটা ভিন্ন, তাই না? মনের মা আসিয়া যে সুমনের সঙ্গে দেখা করতে চেয়েছে, এবং এই দেখা হওয়াটার যে জরুরি বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত মা ওদের মেনে নিয়েছে। এত বড় আনন্দের খবরটা সুমনকে দেয়া হলো না। অবশ্য ভালোই হলো,
এত আনন্দের খবর ফোনে না দিয়ে সেলিব্রেট করা উচিত। ওরা ঘুরে আসুক, সামনাসামনি কথা হবে বড়। কিন্তু পরদিনই ফোন এলো সুমনের খালা মারা গেছে। দাফন কাফন সেরে 1 সপ্তাহ পরে ঢাকায় ফিরবে সুমন। এত শোকের সময় দূর থেকে মৌরির অন্য কোনো আনন্দময় ঘটনার আতশবাজি নিয়ে বাড়াবাড়ি করতে পারল না। এমনিতেই সুমন খুব আবেগী। সব মানুষের আবেগ নিয়ন্ত্রণ পদ্ধতি তো আর এক নয়। ওটাকে সামলে ওঠার সময় দেওয়া উচিত। কিন্তু 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ পেরোল। সুমন ফোনও দিচ্ছে না, যোগাযোগও করছে না, এমনকি ঢাকায়ও ফিরছে না। কি হলো আবার? এই ভাবনাটা এলো, কিন্তু মৌরি তার অস্থিরতা প্রকাশ করল না। হঠাৎ এক রাতে কে কে ওখানে? কথা বলছো না কেন? আমি আপা, আমি তোমার ছোট বোন। কি কি বলছো এসব? আমার কোনো ছোট বোনটা নেই। আছে, দেখবে এসো। আমি মর্গে পড়ে আছি, ওখানে খুব ঠান্ডা, তাই তোমার কাছে এসেছি। আমাকে নিয়ে এসো। এই মেয়ে, কি তুমি? আমার রুমের দরজায় তুমি কিভাবে এলে? আমাকে মর্গ থেকে তুমি নিয়ে এসো আপা। আমি তোমার বোন। আমি বেয়ারিশ লাশ হয়ে পড়ে আছি। ওই দেখো, আমাকে দেখো একবার। এ কি? তোমার গা তো সাদা কাপড়ে ঢাকা। মুখের কাপড়টা সরাও, দেখো আমাকে। কি চমকে গেছো? আমি দেখতে হুবহু তোমার মতো, তাই না আপা? আপা, আমাকে মর্গ থেকে নিয়ে আসো, তোমাদের কাছে নিয়ে আসো। মর্গে খুব ঠান্ডা। মৌরি, কি হয়েছে মা? দুঃস্বপ্ন দেখেছিস তাই না? এত জোরে চিৎকার দিলি যে? মা, ও মা, আমি কাকে যেন দেখলাম আমার ঘরের দরজায়। এখানে দাঁড়িয়ে ছিল, হুবহু আমার মতো, ওর চোখ নাক মুখ বিকল আমার মতো, যেন আমার মুখটাই কেটে বসানো। হ্যাঁ, বুঝতে পারছি তো, স্বপ্ন দেখেছিস। চল তো, চোখ মুখে পানির ঝাপটা দে। এই নে, পানি খা। ঠান্ডা পানি খাবি? মা, ওই মেয়েটা বলছিল মর্গে নাকি খুব ঠান্ডা। মা, ওখানে থাকতে ওর কষ্ট হচ্ছে। মেয়েটা আমার কাছে আসতে চায়। বুঝলাম তো, দুঃস্বপ্ন দেখছিস। আর মর্গে ডাক্তারি কর। রাতের বেলায় দুঃস্বপ্ন বলতে নেই। চুপ কর, সকালে বলিস। মা, আমার ভয় লাগছে কেন জানো মা? মেয়েটা একদম আমার মতো দেখতে। ও বলছিল ও নাকি আমার বোন, আমাকে ও আপা বলে ডাকছিল। আরও বলছিল ও বেওয়ারিশ লাশ হয়ে মর্গে পড়ে আছে। মা, আমি মর্গে যাবো এক্ষুনি। কি যাতা বলছিস তুই? স্বপ্ন দেখেছিস মৌরিমা? দুঃস্বপ্ন নিয়ে অত ভাবতে হয় না। আমি মাথায় বিলি কেটে দিচ্ছি, তোর সঙ্গে এখানেই ঘুমাবো। ঘুমের চেষ্টা কর তো। আচ্ছা মা, তুমিও না একটা মেয়েকে আগে সবসময় স্বপ্নে দেখতে, মনে আছে তোমার? ওই মেয়েটা কি দেখতে আমার মতো ছিল মা? ওই যে তোমাকে মা বলে ডাকতো, বলো না মা। মৌরি, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। চুপচাপ ঘুমা। তুই এমন ভাব করছিস যেন তুই সাধারণ কোনো মেয়ে। তুই না মর্গের ডাক্তার? মর্গের ডাক্তারদের এত ভীতু হলে চলে? ওদের হতে হয় সাহসী। না, শুধু সাহসী নয়, দুঃসাহসী। আচ্ছা মা, তুমি যে একটা সময় খুব দুঃস্বপ্ন দেখতে, সেসব এখন একদম ভুলে গেছো তাই না? ঘুমের মধ্যে দেখা দুঃস্বপ্ন বা স্বপ্ন সবই মানুষ একটা সময় ভুলে যায়। ওসব মানুষের ব্রেনের এলোমেলো সেলের অবচেতন মনের কল্পনা ছাড়া আর কিচ্ছু না। তোর তো আরো ভালো জানার কথা বোকামি। তুমি এসব ডাক্তার নন্দিনীর কাছ থেকে জেনেছো তাই না মা? এখন ঘুমা, সকালে হসপিটালে যেতে হবে না?
আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, আরো সকালে কেন ডাকুনি তুমি? গত রাতে দুঃস্বপ্ন দেখে চিৎকার করলি, তাই এত সকালে ঘুম ভাঙায়নি। এখনো অনেক টাইম আছে। ও মা, রাতে যা ভয় পেয়ে গিয়েছিলাম না, শাওয়ার নিতে নিতে ভাবছিলাম কি হলো ব্যাপারটা। এখন বুঝতে পারছি, তোমার মালা স্লিপিং ওয়াক করে, তাই না? 2-1 দিন ওকে মধ্যরাতে আমি দেখেছি আনমনে হাঁটতে হাঁটতে আমার দরজার সামনে এসে দাঁড়ায়। যেহেতু আমি দরজা খুলে ঘুমাই, সেহেতু গত রাতে এটাই ঘটেছে। ব্যাখ্যা পরে দিস, ঠিক মতো খাওয়াটা শেষ কর। হসপিটালে ঢুকলে তো খাওয়া দাওয়ার কথা মনেই থাকে না, উপোস দেয়া সন্ন্যাসী হয়ে যাস তখন। এতক্ষণ না খেয়ে থাকলে পেটে পিত্তি পড়বে। মা, মালাকে ঘুমের ঘোরে দেখেছি, ব্রেন সেটা নিয়েই আবার ঘুমিয়েছে। তোমার কথা একদম ঠিক, ব্রেনের সেল ওই উল্টাপাল্টা কল্পনা অবচেতন মনের আরও যা যা পেয়েছে সব জোড়া দিয়ে এক রিল দুঃস্বপ্ন দেখিয়ে দিয়েছে। আর দেখো, মর্গে পড়ে থাকা মেয়েটার লাশের জায়গায়ও আমি আমাকেই দেখলাম। হাস্যকর। এখন তো হেসে লুটুপুটি, আর রাতে ভয় পেয়ে চেহারাটা যা হয়েছিল না। মা, ভালো হবে না কিন্তু। তা তো হবেই না। আমি ভাবছি আমার ডাক্তার মেয়ে, তাও আবার যেন তেন ডাক্তার নয়, মর্গের ডাক্তার উনি, বুঝলি মৌরি? আমার ডাক্তার মেয়ের দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়াটা যদি একবার দেখতি, দেখার মতো সিন। মা, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু এবার। ওকে। ও সকালে তানভীর হাসান ফোন দিয়েছিল। কোন হাসান? ওই যে পাত্রচাই বিজ্ঞাপন, স্ট্রবেরি ব্যবসায়ী। ও আচ্ছা আচ্ছা, তা তোমার হাসান স্ট্রবেরি এখনো আশা ছাড়েনি? তুমি ক্লিয়ার করনি ওনাকে? হ্যাঁ, তা তো করেছি, তোর জন্য নয়, ও এমনিতেই আমার খোঁজ খবর নেয়। আচ্ছা, ভালোই তো। সুমনের কি খবর? তোমাকে তো বললামই মা, ও গ্রামের বাড়িতে একটা ঝামেলা আটকে গেছে, খুব শীঘ্রই ঢাকা ফিরবে। ফিরলেই আমরা বিয়ের বিষয়টা নিয়ে কথা বলি নাকি? ঠিক আছে না, মানে অনেক দিন হয়ে গেল তো, এখনো ছেলেটার সঙ্গে দেখাই হলো না, তাই। সমস্যা নেই, ও ঘর জামাই থাকতেও রাজি। তখন সকাল সন্ধ্যা সারা বেলা ওর চাঁদ বদন তুমি দেখতে পারবে মা। তুই এভাবে কথা বলছিস কেন মৌরি? কিভাবে? আর কথা বলার টাইম নেই মা। বাই মা, টেক কেয়ার। মৌরি শোন। বাই মা। কুয়াশা। সুমন আর মৌরের চেনা জানা সেই মেডিকেল কলেজের প্রথম থেকে। কোনো দিনও ওদের যোগাযোগ এতদিন বন্ধ থাকেনি। হঠাৎ মৌরির মনে হলো সুমন বোধহয় ইচ্ছে করে এমনটা করছে, যাতে মৌরি যে সুমনকে কতটা ভালোবাসে সেটা বুঝতে পারে। অথচ বোকা ছেলে জানতেই পারল না ওদের প্রেম কাহিনীতে মহিলা ভিলেন কবেই চরিত্র পাল্টে সব মেনে নিয়েছে। মৌরি মনে মনে হাসছে আর ভাবছে, দেখাই যাক না সুমনের অগ্নি পরীক্ষা আর কতদিন চলে। এর মধ্যে সুমনের এক বাল্যবন্ধুর সঙ্গে মৌরির কথা হয়েছিল। ওই বলল সুমন ভালো আছে এবং ঢাকায় ফিরেছে। তার মানে এই লুকোচুরি খেলাটা ইচ্ছাকৃত। ঠিক আছে, চলুক। তবে একটা অশুভ বাতাস, অশুভ ইঙ্গিত, অশুভ কালো ছায়ার নজর যেন মৌরির পায়ে পায়ে বেঁধে চলছে। মৌরি এক একবার টের পাচ্ছে, আবার তখন সে অদৃশ্য সে অশুভ কিছু একটা দূরে, অনেক দূর থেকে দৃষ্টি ফেলছে। কি এমন মনে হয় কেন? আসিয়ার মতো কোনো মানসিক রোগ হয়নি তো মৌরির? মাও তো এমনই একটা মেয়েকে দুঃস্বপ্নে বারবার দেখত, কিন্তু মৌরির দুঃস্বপ্নগুলো বুঝি আলাদা আলাদা। নইলে আজ রাতের ঘটনাকে কি বলা যায়? দুঃস্বপ্ন নাকি অশুভ ইঙ্গিত, নাকি অশুভ কালো ছায়ার ভয়ঙ্কর কোনো থাবা? কে ওখানে? কে? দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? আমি মৌরি। তুমি এখানে কেন? আমি তো তোমার কাছেই থাকবো, তেমনটাই তো কথা। তোমার মুখ দেখা যাচ্ছে না কেন?
আমার মুখ দেখলে তুমি ভয় পাবে, তাই সাদা কাপড় দিয়ে ঢেকে এসেছি। কি বলছো এইসব? মরি, আমাকে তুমি মর্গ থেকে নিয়ে এসো। অনেক দূরের একটা মর্গে আমি শুয়ে আছি। এত দূর থেকে তোমার কাছে আসতে খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। আমাকে তোমার কাছে নিয়ে এসো। মর্গে কেন থাকবে? তুমি কি মারা গেছো? না না, মারা যাবো কেন? আমি এই তো তোমার কাছে। মৃত মানুষ এত কাছে আসতে পারে কি? তোমার মুখটা দেখাও প্লিজ সুমন, আমি তোমাকে দেখতে চাই। না না না, তুমি ভয় পাবে। আমার চেহারা খুব পিটখুটে হয়ে আছে, তুমি আমাকে চিনতে পারবে না তো। আমি তোমাকে দেখতে চাই। এই দেখো তাহলে। তুমি সুমন না, কখনো না। তুমি আমার দুঃস্বপ্ন, আমি জানি। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এসব আমি দুঃস্বপ্ন দেখছি। আমি তো বলেছিলাম আমার মুখ দেখে তুমি আমাকে চিনতে পারবে না। কেন এমনটা হচ্ছে আমার সঙ্গে? আমি কেন এসব ভাবছি, কেন দেখছি? তুমি যাও, তুমি এক্ষুনি আমার ঘর থেকে বেরো। আমি যে সুমন তার প্রমাণ চাও? এই দেখো, আমার অ্যাপ্রনটা দেখো, পকেটে ফাউন্টেন পেনের নীল কালি ছড়িয়ে আছে, দেখেছো? মা আমার মনে হয় সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া উচিত। আরে খোঁজ নিয়ে দেখ, তোর মতো সব মর্গের ডাক্তাররাই অমন লাশ, সাদা অ্যাপ্রন এসবই বেশি দুঃস্বপ্ন দেখে। কটা দিন ছুটি নে, চল কোথাও ঘুরে আসি। হাওয়া বদল হলে মনের চাপও কমে যাবে, দেখবি। যাবি কক্সবাজার? মা, বোকার মতো কথা বলো না তো। পৃথিবীর সব মানসিক চাপের ওষুধ যদি ওই কক্সবাজারই হবে, তাহলে ডাক্তার সাইকিয়াট্রিস্টের প্রয়োজন কি বলো? তাছাড়া তুমি পৃথিবীর যে প্রান্তেই যাবে, মনের চাপও তো তোমার সঙ্গে সঙ্গে ট্রাভেল করবে। যেটা ভালো মনে হয় সেটাই কর। আচ্ছা, সুমনের সঙ্গে তোর এসব বিষয়ে কথা হয়? মা, সুমনের সঙ্গে আমার বেশ কদিন ধরে যোগাযোগ নেই। কেন? জানি না। ও, বুঝতে পারছি। কি বুঝলে? মানসিক চাপের কারণ। তুমি না জেনে একটা কল্পনার স্টোরি বানিও না তো মা, প্লিজ। তাহলে তুই জানা রিয়েল স্টোরিটা কি? ও আমার সঙ্গে ইচ্ছে করে কদিন ধরে যোগাযোগ করছে না, অভিমানও বলতে পারো। ও, এত নিরুত্তাপ অ্যান্সার। মা শোনো, গত রাতে যে বিভৎস চেহারার লোকটা আমাকে স্বপ্নে বলেছে মর্গে তার কষ্ট হচ্ছে, সে সুমন ছিল। বলিস কি? ছেলেটার কোনো বিপদ হয়নি তো? না, তেমন কিছু হলে আমি জানতে পারবো, কিন্তু আবার কিসের কিন্তু? আচ্ছা বাদ দাও তো। আমার এপ্রনগুলো সব ধুয়ে ইস্ত্রি করে রেখেছো তো? হ্যাঁ, শুধু একটা মনে হয় এখনো ভেজানো, ওটা ফেলে দিতে হবে। কোনটা? ওই যে পকেটে নীলকালি ছড়িয়ে দাগ বসে গেছে যে অ্যাপ্রনটার, সেটা। তোর কাপড় চোপড়ে তো সহজে দাগ লাগে না রে। কি বলছো? ওটা তো সুমনের এপ্রন, ওটা আমার ঘরে কিভাবে এলো? চলো তো মা, দেখি একবার। এই মালা, মালা! প্রকৃতি রহস্য পছন্দ করে, কিন্তু মানুষ রহস্য ভয় পায়। আবার কোনো কোনো রহস্য গল্পেরা যদি নিজে যেচে এসে ঘরে বাসা বাঁধে, তখন আসলে ভয় পেলেও মানুষের হাতে কিচ্ছু থাকে না। প্রকৃতির কোনো অদৃশ্য শক্তি সে রহস্যের সুতো একা হাতে নিয়ে বসে থাকে আর খেলা দেখায়। সে খেলায় আমরা চাইলেও অংশগ্রহণ করতে বাধ্য থাকি। যেমন মৌরি। গত রাতেই পকেটে নীলকালি ছড়ানো সুমনের অ্যাপ্রনটা মৌরির স্পষ্ট ওর গায়ে দেখেছে, অথচ সেই অ্যাপ্রনে সকালে ওর ওয়াশরুমে ভেজানো ছিল। কাকতালীয় নাকি বৈজ্ঞানিক যুক্তি হচ্ছে, হয়তো কোনো এক ফাঁকে মৌরির সুমনের অ্যাপ্রনটা পরে বাসায় চলে এসেছিল। ব্যস্ততা বা দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভালো লাগায় অ্যাপ্রনের ছড়ানো নীলকালি চোখেই পড়েনি। যদি তাই হতো তবে সবচেয়ে খুশি হতো মৌরি। কিন্তু একে একে রহস্য মলাট খুলে কেবলই ভয়কার অধ্যায়গুলো আরো স্পষ্ট হচ্ছে। এখন প্রতি রাতে দুঃস্বপ্নে সুমন মৌরির দরজায় এসে দাঁড়ায়।
খুব স্বাভাবিক ভঙ্গিতে ঘরে ঢুকে অ্যাপ্রন খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখে এবং সাদা একটা কাপড়ের মতো পা থেকে মাথা পর্যন্ত জড়িয়ে ওর পাশে শুয়ে পড়ে। তার চেয়ে বড় কথা, ওর কথাবার্তার ধরনে মনে হয় ওরা স্বামী স্ত্রী, তুমি বলে সম্বোধন করে। পায়ে এত ঠান্ডা কি লেগে আছে, শীত লাগছে। এসি রিমোটটা যে কই? এ কি, সুমনের এত ঠান্ডা পা আমার পায়ের সঙ্গে লাগছে। এত ভয় পাচ্ছ কেন? তোমার সঙ্গে তো আমি থাকবো, শুয়ে পড়ো। সুমন, সুমন তুমি কি মৃত? তোমার খোঁজ পাচ্ছি না আমি। তুমি দুঃস্বপ্নের মতো আমাকে কেন ভয় দেখাচ্ছ সুমন? তোমার কি হয়েছে? তুমি না বলেছিলে কোনো একটা দূরের মর্গে তুমি পড়ে আছো? কোথায় আমাকে বলো, আমি তোমাকে নিয়ে আসবো সুমন। আমি মৃত হই আর জীবিত, তোমার কাছ থেকে আমি সরে যাব না, কোনোদিনও না। তুমি না বলেছিলে মর্গে পড়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, আমি তোমার দাফন কাফনের ব্যবস্থা করব। আমি কিছু চাই না, আমি চাই আমার আত্মা এইভাবে তোমার সঙ্গে মিশে থাকুক, আমার শরীর এইভাবে তোমার সঙ্গে লেপ্টে থাকুক। কিরে মা, আবার ভয় পেয়েছিস? এত করে বলি আমার ঘরে ঘুমা, নইলে তোর ঘরে আমাকে বা মালাকে ঘুমাতে দে, তাও দিবি না। আর মাঝরাতে চিৎকার করে ঘুম থেকে উঠবি। মা, মা সুমন মৃত, মা ও মারা গেছে আমি নিশ্চিত। মা, ওর শরীর মৃত মানুষের মতো বরফ ঠান্ডা। কি বলছিস আবল তাবল? মা আমি সত্যি বলছি, মা ওর কোনোভাবে অপমৃত্যু হয়েছে, আর ওর অশুভ আত্মা আমার পিছু ছাড়ছে না। মা উফ মৌরি, ডাক্তারের মুখে এসব মানায় না। সাইকিয়াট্রিস্টের কাছে চল, তোর অন্য কোনো ইন্টারনাল প্রবলেম হচ্ছে যা তুই বলতে পারছিস না বা নিজে নোটিশ করতে পারছিস না। মা, আমার ঘরে একটু এসো তো। কি রে, এই সময় হঠাৎ তুই বাড়িতে? শরীর ঠিক আছে তো? এই মালা, নিষেধ আপাকে লেবুর শরবত দে। মা, আমি প্রেগনেন্ট। কি কি বললি? এই যে সব রিপোর্ট, এখানে দেখো পজিটিভ। মৌরি, আমি ঠিক বুঝতে পারছি না তোর কথা। সুমনকে জানিয়েছিস? না মা, সুমন যে মৃত তার প্রমাণ আমি পেয়েছি। ওই লম্পট মৃত নয়, মৃত সে যে নাটক করছে। ওকে আমি র‍্যাব দিয়ে ধরে এনে বিয়ের পিড়িতে বসাবো। তুই ওর গ্রামের বাড়ির ঠিকানাটা আমাকে দে। লাভ হবে না, ওর খালা মারা যাওয়ার 1 সপ্তাহ পর ও ঢাকায় চলে এসেছে। আর ঢাকায় সে এতদিন আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে সুমন কিছুতেই থাকতে পারে না। আমারই সবটা বোঝার ভুল, ও মারা গেছে। সেজন্য ওর আত্মা বারবার আমাকে বলেছে ওর লাশ দূরের কোনো মর্গে পড়ে আছে। তোর এসব ফালতু প্যাচাল শোনার মতো বোধ শক্তি আমার নেই নিশাদ। লাভ হবে কি হবে না আমি দেখছি। ওর নাটক আমি বের করব। ও তো সর্বনাশ করে এখন ঘাপটি মেরে কোথাও বসে আছে। ও যদি পাতালেও লুকায়, আমি ওইখান থেকে ওকে তুলে এনে বিয়ের পিড়িতে বসাবো, বললাম তো। মা প্লিজ আমার কথা শোনো, সুমনের সঙ্গে আমার এমন সম্পর্ক কোনোদিনও ছিল না যার জন্য আমি কনসিভ করতে পারি। তবে এই বাচ্চা কার? ছি মৌরি। মা আমি সত্যি কিছু বুঝতে পারছি না। অসভ্য মেয়ে, বাপের রক্ত শিরায় শিরায় বলছে। ছি, এই দিনটা দেখার জন্য আমি এত কষ্ট করে তোকে মানুষ করেছি। আমাকে কিছু বলতে দাও মা। এখনো নিজের সাফাই গাইতে তো লজ্জা করবে না? রুচিতে বাঁধবে না? ছি 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 ছি, আমি লোক সমাজে মুখ দেখাবো কিভাবে? এই জন্যই তুমি বিয়ে করতে চাও না। বিয়ে করবে কেন? লিভ টুগেদারের মতো আধুনিক পথে হাঁটছো, তাই না? মায়ের সম্মানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমার ছায়াও আমি দেখতে চাই না।
তোমার আধুনিক বাপের অনেক কুকৃতি আমি নীরবে সহ্য করেছি, কিন্তু আমার পেটের সন্তানের কুকৃতি আমি সহ্য করবো না। আমার চোখের সামনে থেকে তুই বিদায় হবো রি, নইলে আমি তোর গলা টিপে মেরে ফেলবো। মা তুমি শান্ত হও, আমার একটা কথা শোনো। আমি শান্ত হব? আমি, যার মেয়ে অবিবাহিত অবস্থায় প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ নিয়ে ঘরে ফিরেছে, তারপর যাকে আমি সন্দেহ করছি, যার সঙ্গে তার দীর্ঘদিনের প্রণয় সম্পর্ক, বাচ্চার বাবা সে নয়। উফ, কি ড্রামা, ড্রামার পর ড্রামা, সিরিয়ালও ফেল। আর আমি শান্ত ভঙ্গিতে সব চেয়ে দেখবো, এমনটাই আশা করিস তুই, বদমাশ মেয়ে? মা আমার প্রবলেমটা তুমি শুনবে একবার প্লিজ। তোর সুখ দুঃখ প্রবলেম সব শোনার দিন শেষ, তুই নিজে শেষ করে দিছিস। আমি তোর মা না, তোর মতো চরিত্রহীন মেয়ে আমি জন্ম দিইনি। মানুষ কখনো কখনো এতটাই অসহায় তাহলে? আসিয়া মৌরির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। একই বাড়িতে আছে, অথচ মুখ দেখা থেকে পর্যন্ত বন্ধ। আস্তে আস্তে মৌরি ভীষণ অসুস্থ হয়ে পড়ছিল, শারীরিক এবং মানসিকভাবে। তবে কি সুমনের প্রেতাত্মার সঙ্গে মৌরির কোনো নিবিড় সম্পর্ক রয়েছে যে মৌরি বুঝতে পারেনি? তা আবার হয় নাকি? তাহলে কিভাবে মৌরি কনসিভ করল? জ্ঞানত বা অজ্ঞানে কারোর সঙ্গে মৌরির শারীরিক কোনো সম্পর্ক হয়নি, এটা সে নিশ্চিত। কিন্তু একজন ডাক্তার হয়ে এটাও নিশ্চিত যে সে প্রেগনেন্ট। জগতে এত রহস্যময় ঘটনা সত্যি সত্যি ঘটে নাকি? বিজ্ঞান যার ব্যাখ্যা দিতে পারে না। উফ, মাথা কাজ করছে না, মরে যেতে ইচ্ছে করছে। এই দুঃসহ সময়ে সুমন তো নেই, মাও ওর পাশে নেই। কি করবে মৌরি? কোনটা বিশ্বাস করবে? লৌকিকতা, বিজ্ঞান, ব্যাখ্যা, নাকি অলৌকিকতা, রহস্য, অদৃশ্য অন্ধকার? আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট বলছে পজিটিভ, মানে বিজ্ঞান। আবার কোনোদিন কারোর সঙ্গে এমন কোনো সম্পর্ক মৌরির ছিল না, সেটা তো অবিজ্ঞান, রহস্য। তাহলে তাহলে কি? হ্যালো, জি বলছি। জি আমি উম্মে আসিয়া। কার কথা বলছেন? নিশাদ আফরিন মৌরি? না, আমি তাকে চিনি না। হ্যালো, জি আসিয়া বলছি। জি নম্বর ঠিকই আছে, তবে ডাক্তার মৌরি এখানে থাকে না। কি বলছেন? কিসের অপারেশন? বনসই মানে? কোন হসপিটালে, কখন, কিভাবে? এতক্ষণ এসব বলেননি কেন? আমি এক্ষুনি আসছি। আমার মেয়ে নিশাদ, তোর কি হলো? মৌরি নিয়মিত একজন সাইকিয়াট্রিস্টের কাছেও যেত। হয়তো একা একা আর সামনে উঠতে পারেনি। ও সমস্ত সিমটম কনসিভ করার মতো থাকলেও একটা সময় আল্ট্রাসোনোগ্রামে ধরা পড়ে ওর পেটে একটা টিউমার ছিল। অতিরিক্ত টেনশন, একাকিত্ব, ভয়, লজ্জা থেকে মারাত্মক এনজাইটি, তারপর আস্তে আস্তে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে পৌঁছে গেছিল। সাইকিয়াট্রিস্টের তাই ধারণা, এই ডিসঅর্ডারও জেনেটিক্যালি ওর মার কাছ থেকে কিছুটা বহন করে। তাছাড়া মর্গের সব ডাক্তারদেরই একসময় পর এই ধরনের ডিপ্রেশন ডিসঅর্ডার হয়ে থাকে। দীর্ঘদিন চিকিৎসার পর মৌরিও সুস্থ। সুমন কিভাবে মারা গেছে বা মৌরির জীবন থেকে হারিয়ে গেছে তার কোনো সুরাহা হয়নি। সুমনের জন্য মৌরি অনেকদিন অপেক্ষা করেছে, কিন্তু ফেরেনি। শেষে মায়ের অনুরোধেই সেই স্ট্রবেরি বাগানের মালিক তানভীর হাসানকে বিয়ে করলো। বিয়ের বয়স এখনো মাস পেরোয়নি। তবে এই বিয়েতে মৌরির মা নাকি মৌরি নাকি তানভীর হাসান খুব বেশি অসুখী হলো, তার হিসেব আর আজকাল রাখে না মৌরি। কিন্তু অন্য একটা অলৌকিক হিসেবের খাতায় প্রায়শই মৌরিকে অনেক ভুল ভাল এলোমেলো আঁকিবুকি করতে হয়। কি জানি, কারো কারো জীবন বুঝি এভাবে ভুল হিসেবে সংখ্যা বসিয়ে কেটে যায়। নইলে আজও কেন দুঃস্বপ্ন তাড়া করা কোনো ভুল অতীতে মৌরি দিকশূন্য হয়ে বেঁচে থাকাটা হাতড়ে বেড়ায়? এ কি, লাইট অফ করলে যে? ও সরি, ভুলে গিয়েছিলাম। আসলে ঘুমাতে যাওয়ার সময় লাইট অফ করাটাই তো স্বাভাবিক, তাই না? তাই বারবার এই ভুলটা হয়। তাছাড়া দীর্ঘদিনের অভ্যাসও বলতে পারো। চট করে কি আর স্বাভাবিক অভ্যাসটা বদলানো যায়? বারবার স্বাভাবিক স্বাভাবিক কথাটা বলে তুমি কি বোঝাতে চাইছো? আমি অস্বাভাবিক? আমি তোমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না? তা কেন? আমি আমার বিষয়টা তোমাকে জাস্ট বললাম আর কি। তোমাকে না আমি কতবার বলেছি আমি দরজা খোলা রেখে ঘুমাই?
তারপরে তুমি কেন দরজাটা বন্ধ করে দাও? এটাও স্বাভাবিক অভ্যাস মৌরি। তাছাড়া হাজব্যান্ড ওয়াইফের প্রাইভেসি বলে তো একটা বিষয় আছে, তাই না? আমার রুমে কেউ আসবে না, এদিকটায় কেউ আসেও না, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া। মা, আমি, তুমি আর মালা ছাড়া কেউ আছে এ বাড়িতে? মালা আর মা আমার অভ্যাসগুলোর সঙ্গে ভীষণভাবে পরিচিত। সবাই সবার রুমে চলে গেছে। ওকে বাবা, ঠিক আছে, আবারও সরি বললাম। আচ্ছা, তুমি আমার উপর রাগ করো না কেন তানভীর? আমাকে ভালোবাসো না, তাই রাগ করারও ক্ষমতা নেই, তাই না? রাগ আমার কাছে একটা আর্ট, তুমি বুঝবে না। প্লিজ, এত ভালো মানুষই দেখাবে না, আমার অসহ্য লাগে। তোমার কাছে পৃথিবীর সবই অসহ্য লাগে, সেখানে আমি তো হিসেবের বাইরে। এতই যখন তোমার বিরক্ত, তবে বিয়ে করেছিলে কেন আমাকে? আমি তোমাকে বিয়ে করিনি, তুমি আর মা ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। তুমি কি স্কুল পড়ুয়া খুকি? রোজ রোজ তোমার এই তাচ্ছিল্য আর অবজ্ঞা আমার আর ভালো লাগে না মৌরি। প্লিজ, অন্তত শান্তিতে ঘুমাতে দাও। আর তুমিও ঘুমাও, ঘুমটা আমার চেয়ে তোমারই বেশি জরুরি। মানে কি বোঝাতে চাইছো তুমি? বলো, আমি অসুস্থ? আমি পাগল? পাগল মেয়েকে বিয়ে করে তুমি মহাপুরুষ উপাধি পেয়ে যাবে? আবারও ভুল বুঝলে। আমি কোনো মহাপুরুষ টুরুষ নই, আমি মানুষ। আমি একজন রক্ত মাংসের মানুষ। আমারও মান অপমান বোধ আছে। প্লিজ শান্ত হও। মান অপমান বোধ? মহাপুরুষ? তুমি কি ভেবেছো গতরাতে তুমি যে মালার রুমের দিকে গেছো আমি সেটা দেখিনি? মহাপুরুষের তকমাটা সামনে ঝুলিয়ে রেখে আমার মাকে বোকা বানাতে পারো তুমি, কিন্তু আমাকে নয়। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সঙ্গে কথা বলতে এখন এই মুহূর্তে আমার রুচিতে বাঁধছে, আর তোমার জন্য ভীষণ করুণা হচ্ছে। কি বললা? রুচি? করুণা? এই শব্দগুলোর মানে বোঝো তুমি? তোমার রুচি থাকলে কি তুমি রাতের অন্ধকারে কাজের মেয়ের ঘরের দিকে পা বাড়াতে? আর একটা বাজে কথা বললে আমি তোমাকে গলা টিপে মেরে ফেলব। আমি গত রাতে ফিল্টারের পানি আনতে কিচেনের ওই পাশটাতে গিয়েছিলাম। তুমি হয়তো সেটাকে ইস্যু বানাচ্ছ, আর আমাকে তুমি ঘৃণা করো এটা আমি জানি, কারণ তুমি তোমার জীবনের সমস্ত ভালোবাসা সুমন নামের লোকটাকে দিয়ে দিয়েছ। তোমার কাছে ভালোবাসার মতো অবশিষ্ট আর কিচ্ছু নেই। তুমি তুমি মানসিকভাবে পুরোপুরি নিঃস্ব, শূন্য একটা মেয়ে। সবই যখন জানতে তখন বিয়ে কেন করেছো আমাকে? কিসের লোভে? কোনো কিছুর লোভে নয়, একটা পরিবার পাবো সেই আশায়, তোমার মায়ের স্নেহ পাবো সেই লোভে। ভেবেছিলাম বিয়ের আগে প্রেম ভালোবাসা সবার জীবনেই থাকে, তাই বলে সেসব ভুলে কেউ সংসার জীবন সাজাতে পারে না, এটা ভুল। আমাকে একা থাকতে দাও, তুমি যাও এই ঘর থেকে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এর ফল ভালো হবে না বলে দিচ্ছি। আমারও সহ্যের একটা সীমা আছে। ঘর জামাইদের সহ্যের সীমা পরিসীমা রাখতে নেই। যাও গেস্ট রুমে গিয়ে স্বাভাবিক নিয়ম মেনে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমাও। গেট লস্ট। আবার এসেছো তুমি? আমাকে তো বারবার তোমার কাছে আসতে হয়, তুমি ছাড়া আমি হয় নাকি? তুমি আবার এসেছো আমার দুঃস্বপ্ন হয়ে। কেন কেন আমাকে জ্বালাচ্ছ? আমাকে শান্তিতে থাকতে দাও সুমন, আমি আর নিতে পারছি না। শান্তি? তুমি তো আমাকে ছাড়া একা একা শান্তি ভোগ করতে পারবে না মৌরি। আমি তোমার জীবন অতিষ্ঠ করে দেব। তুমি মারা গেছো সুমন। কোথায় আছো তুমি? কোন মর্গে তোমার লাশ পড়ে আছে আমাকে বলো। না না না, আমি তোমাকে মর্গের ঠিকানা দেব না। তুমি আমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে যাবে, আর আমি তোমার ক্লান্তি দেখে আনন্দ পাবো। কি চাও তুমি? তোমার আর আমার মাঝখানে যারা আছে তাদের বিনাশ চাই, তাদের নিশ্চিহ্ন করে দিতে চাই। আচ্ছা, তোমার কি খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? তোমার কবর দেওয়া হয়নি তাই না? নিয়ম মেনে তোমার দাফন কাফন হয়নি তাই না? আচ্ছা, মৃত্যুর সময় তোমার আইডি কার্ডটা সঙ্গে ছিল না তাই না?
তোমার নাম পরিচয় কিচ্ছু জানা যায়নি, তাই তুমি বেওয়ারিশ লাশ হয়ে কোনো মর্গে পড়ে আছো। আর বারবার তোমার অতৃপ্ত আত্মা, অশান্ত আত্মা আমার কাছে ফিরে ফিরে আসছে। এই তো তুমি আমার জন্য দিশেহারা হয়ে যাচ্ছ। আমার ভাবনায় তুমি অস্থির বোধ করছো। এটাই এটাই তো আমি চাই। চলো চলো, আমাদের ভালোবাসার মাঝখানে কেউ থাকবে না। চলো। সুমন, সুমন কোথায় যাচ্ছ? তোমার তোমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে। কি? মায়ের লাশ মানে? তোমার মাকে শেষ করে ফেলেছি। তোমার মা আমাদের ভালোবাসার প্রথম শত্রু। চলো চলো, দেখবে লাশটাকে কিভাবে কিভাবে ঝুলিয়ে দেবো। চলো চলো। তানভীর, তানভীর! মৌরি, মৌরি কি হয়েছে তোমার? এত ঘামছো কেন? দুঃস্বপ্নটা আবার দেখেছো? তানভীর, তানভীর মা, আমার মা, আমার আমার মাকে মেরে ফেলেছে। মৌরি, 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 মায়ের কিচ্ছু হয়নি। মা তো ঘরে ঘুমাচ্ছেন। কুয়াশা। হ্যাঁ, মা ঘুমোচ্ছে, তবে সে ঘুম আর ভাঙার নয়। সে রাতে উম্মে আসিয়ার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় তার ঘরে পাওয়া গেল। যেহেতু অপমৃত্যু, তাই পোস্টমর্টমের জন্য লাশ মর্গে নিয়ে যাওয়া হলো এবং রিপোর্ট পাওয়া গেল ভদ্রমহিলা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাননি। ওনার ঘাড়ের কাছে ভারী একটা কিছুর আঘাতে তাৎক্ষণিক মৃত্যু। তার মানে এই বাড়িতে খুন। কে করলো এই খুন? সুমনের প্রেতাত্মা, নাকি ঘর জামাই তানভীর অথবা কাজের মেয়ে মালা? আবার মানসিকভাবে অসুস্থ মেয়ে মৌরিকেও সন্দেহের তালিকা থেকে একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। তানভীর খুব ছুটোছুটি করছে, থানা, হাসপাতাল, কবরস্থান সব একসঙ্গে সামলাচ্ছে। তোমার ডাক্তার, আই মিন সাইকিয়াট্রিস্ট ফারিয়া ম্যাডাম আমাকে আজ ফোন দিয়েছিলেন। কেন? উনি হঠাৎ তোমাকে ফোন দিলেন কেন? থানা থেকে ওনার সঙ্গে নাকি যোগাযোগ করা হয়েছিল। তোমার ব্যাপারে, তোমার অসুস্থতার ব্যাপারে ইনভেস্টিগেট করছে তাই বলল। তাছাড়াও উনি উম্মে আসিয়া মানে মায়ের মৃত্যুর খবরটায় দুঃখ প্রকাশ করলেন। থানার বিষয়টা সুরাহা হয়নি এখনো? হয়ে যাবে, একটু সময়ের ব্যাপার। তাছাড়া জানো তো, সমাজে মন্দ লোকের অভাব নেই। সব দিক গুছিয়ে তোমার দিকেই সবাই খুনের তীরটা তাক করে বসে আছে। আশ্চর্য! যে বাড়িতে একজন ঘর জামাই আছে, তারপরও সেখানে আমার দিকে খুনের তীরটা এত পাকাপোক্তভাবে তাক করে কিভাবে? আমার তো মনে হয় তুমি এর সঙ্গে জড়িত। তোমার অসুস্থতা আসলে কোনোদিনই ঠিক হবার নয়। যাকগে, আমি কেন তোমার মাকে খুন করব? মোটিভ কি? প্রাচীন মোটিভ, আমার মায়ের, বাবার এবং আমার সম্পত্তি। আমার সম্পর্কে তুমি অনেক কিছুই জানো না। তোমার কোনো ধারণাই নেই টাকা পয়সা অর্থ সম্পদ আমার নিজের যা আছে তার হিসেব করলে তোমার অর্থ সম্পদই বোধহয় কম বই বেশি হবে না। তুমি বরং আবার চিকিৎসাটা নাও। তার দরকার নেই। আমি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ একজন মানুষ। তাহলে আবার বরং চাকরিতে জয়েন করো। সারাদিন বাসায় বসে না থেকে হসপিটালে এত লোকজনের মধ্যে থাকলে ভালো লাগবে মনে হয়। আমাকে নিয়ে তোমার না ভাবলেও চলবে। মালা কাজ ছেড়ে চলে যেতে চাইছে, শুনেছো? কেন? হঠাৎ এমন সন্দেহজনক সিদ্ধান্ত? তুমি জানো কিছু? ওর ধারণা এ বাড়িতে খারাপ একটা প্রেতাত্মা সাদা অ্যাপ্রন পরে ঘুরে বেড়ায়। মাকে মেরে ফেলেছে, এরপর ওকে মারবে এবং আমাকেও। মায়ের ঘরে নাকি মাকে বসেও থাকতে দেখেছে।
অপমৃত্যুর প্রেতাত্মা বাড়িতেই বাস করছে, এমনটাই ওর ধারণা। ও সত্যি সত্যি প্রেতাত্মা দেখেছে নাকি বানিয়ে বলছে? সেটা আমি কিভাবে বলবো, আমি জানি না। তুমি কি ভয় পাচ্ছ? না। তুমি কখনো অশরীরী প্রেতাত্মা এসব দেখেছো আমাদের এই বাড়িতে? শোনো, ওসব আমি একদম বিশ্বাস করি না। পৃথিবীতে যা কিছু ধোঁয়াটে ঘটনা, তার পেছনেও কোনো না কোনো মানুষ আড়ালে থাকে। তুমি কি বিশ্বাস করো আমি আমার মাকে মেরে ফেলেছি? না, কখনো না। কারণ তুমি তোমার মাকে ভীষণ ভালোবাসো। মাকে খুশি করতে তুমি সব কিছু করতে পারতে। কাজেই আমি অন্তত জানি অন্য কিছু এর পেছনে। আমি যদি বলি সে রাতে তুমি গেস্ট রুমে ছিলে এবং তোমার হাতে সে সুযোগ ছিল? তুমি আবারও অসুস্থদের মতো কথা বলছো। হারিয়া ম্যাডামের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করো প্লিজ। ও, মালাকে আমি বলেছি পুলিশি ঝামেলা শেষ হলে তারপর যেন ও এই বাড়ি থেকে চলে যায়। ঠিক আছে, একে একে সবাই আমাকে ছেড়ে যাবে একদিন। পুলিশি ঝামেলা শেষ হলো, কিন্তু অশরীরী ঝামেলা শেষ হবে কবে? তবে কি মৌরি আবারও অসুস্থ হয়ে পড়ে থাকবে, নাকি নতুন কোনো আকস্মিক ঘটনার জন্য অপেক্ষা করবে? ইদানিং কিছুই আর ভালো লাগে না মৌরির। আগে তবু তানভীরের সঙ্গে ঝগড়া করতো, চিৎকার করতো, এখন এসবেও আনন্দ নেই। ভয়ঙ্কর কোনো ডিপ্রেশনে নিজেকে একদম একা করে ফেললো মৌরি। নিজে ঘর থেকে বেরোয় না, কোনো আবেগ নেই, অনুভূতি নেই, যেন মৃত কোনো মানুষ এ বাড়ির এক কোণে পড়ে আছে। এদিকে মালাও মৌরিকে এই অবস্থায় ফেলে যেতে পারল না। হাজার হোক মৌরির মা ওকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে। সেসব ভুলে গেলে মনুষ্যত্ব তো দুনিয়া থেকেই উঠে যাবে। টাইম টু টাইম খাবারটা ঘরে পৌঁছে দেয় মালা। মৌরি কখনো খায়, কখনো খাবার ফেরত দেয়। তবে প্রায় রাতেই চিৎকার করে কার সঙ্গে যেন কথা বলে, ফিসফিস করে কথা বলে। তানভীরের খুব খুব গভীর, তাই জানে না, কিন্তু মানা সারা রাত ভয়ে তটস্থ হয়ে থাকে, কান খাড়া করে শুনে। সাদা অ্যাপ্রন পরা সেই প্রেতাত্মার হাঁটার শব্দ, কবে যে এই বাড়ির সব কিছু স্বাভাবিক হবে সে আশায় দিন কাটে মালার। মনের প্রাণে চায় মৌরি আর তানভীরের মিলমিশ হয়ে যায়, তাহলে কোনো অশুভ শক্তি আর এদের ক্ষতি করতে পারবে না। সত্যি কি তাই? কেউ কি চাইছে মৌরি আর তানভীরের মধ্যে ভালোবাসা জমুক? নইলে আসবো? আরে নক করছো কেন? ভেতরে এসো। সবারই তো একটা প্রাইভেসি আছে, তাই না? প্রাইভেসির সংজ্ঞাটা শুধু বন্ধ দরজা আর দরজায় নক করা নয়। আমি ঝগড়া করতে আসিনি। তুমি তো আজকাল ঝগড়াও করো না। সিরামিকের টবের মতো আমি এ বাড়িতে পড়ে আছি। সত্যি, মানুষ যা চায় তা হয়তো পায় না। যাকগে, কি বলবে বলো। তুমি আর গেস্ট রুমে ঘুমিও না প্লিজ, রুমে চলো। বাপরে, হঠাৎ এই প্রমোশন? আমার খুব ভয় লাগে। ভয়টা তো তোমার অনেক দিনের সঙ্গী। এ অজুহাতটা আমার ঠিক ভালো লাগেনি। তাছাড়া সত্যি বলতে আমি আলোতে ঘুমাতে পারি না। এখানেই ঠিক আছি আমি। সেদিনের জন্য আমি সরি, প্লিজ ফরগিভ মি, প্লিজ। আমিও সব মনে পুষে রাখি না। মনকে আমি সবসময় ফাঁকা রাখি, যাতে মানুষের দেয়া দুঃখ কষ্ট অপমানে আমার মনের জায়গাটা নষ্ট না হয়। মনটা শুধু ভালোবাসা জমানোর ঘর, আমি এটাই বিশ্বাস করি। তুমি মানুষটা আসলেই খুব ভালো, মা ঠিকই বলতেন। হঠাৎ তোমার এত বদল আমি মেনে নিতে পারবো না। একটু রয়ে শুয়ে। চলো, তুমি আজ থেকে আর গেস্ট রুমে থাকবে না। না মানে না, বলেছি তো এখানেই ঠিক আছি আমি। এই যে বললে ক্ষমা করে দিয়েছো, ক্ষমার সঙ্গে নিজের সম্মানের কোনো সম্পর্ক নেই বলছো? প্লিজ। হঠাৎ মৌরির এই পরিবর্তন তানভীর মেনে নিতে পারছিল না ঠিকই, কিন্তু তারপরে মৌরির মায়ের কথা ভেবে মৌরির দিকে তাকিয়ে খুব মায়া হলো। থাক না, জীবন তো একটাই। জীবনের ছোট ছোট সুখের খুচরো পয়সাগুলো না ভেঙে জমিয়ে রাখলেই বরং লাভ।
ভালোবাসার সুদ আসল বলে কিচ্ছু নেই। ভালোবাসা আসলে ভালোবাসাই। মৌরি আর তানভীরের সুরকাটা সংসারে দু একটা মিহি সুরের তার ওদের হৃদয়ে ঝংকার তুল্য বোধ হয়। কিন্তু সেই ঝংকারে আরো বেশি ছিন্ন ভিন্ন বেসুরের চিৎকার আহাজারি করবে না তো? এ কি, কার লাশ এটা? এই কার লাশ নিয়ে যাচ্ছে? কে তুমি? আমি তোমার সুমন। চিনতে পারছো না আমাকে? ও, মুখটা তো ঢাকা, তাই চিনতে পারছো না। আজকাল তো আপনার দেখেও চেনো না। কি করছো তুমি? লাশটার এক পায়ে দড়ি বেঁধে এভাবে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? এভাবে কেউ লাশ টানে? লাশটার পায়ে দড়ি বেঁধে টানছি বলে তোমার কষ্ট হচ্ছে খুব? কেন? ওর জন্য এত কষ্ট হচ্ছে কেন? লাশের জন্য কেন কষ্ট হবে, কিন্তু এভাবে লাশ টানছো, খারাপ লাগছে। কার লাশ এটা? তুমি জানো না কার লাশ? দেখো নি মুখটা। এসো এসো, কাছে এসে দেখো। তোমার খুব চেনা মানুষ, এতটাই চেনা যে এই চেনা জানার মধ্যে আমি তোমার মন থেকে হারিয়ে যাচ্ছি। কি বলছো এসব তুমি? তুমি আমার মন থেকে কেন হারিয়ে যাবে সুমন? তাহলে এটা কে, যার সঙ্গে তোমার এত ভালোবাসাবাসি? না, আমি কিছুতেই তোমার আর আমার মাঝখানে অন্য কাউকে সহ্য করব না। একটা একটা করে শেষ করব। আরে আশ্চর্য, এ কে? আমিও তো জানতে চাই। কি বিশ্রী ভাবে তুমি লাশটা টেনে নিয়ে যাচ্ছ। কোথায় নিয়ে যাচ্ছ লাশটাকে? মর্গে। দেখো লাশটার মুখটা দেখো একবার। এ কে? এ তো তানভীর। তানভীরের লাশ তুমি কোথায় পেলে সুমন? শুধু শুধু তানভীর কেন, পৃথিবীর কেউ আমাদের মাঝখানে থাকবে না। তোমার মাকে মেরে ফেলেছি, তানভীরকে মেরেছি। এবার দেখি আমাদের মাঝখানে আর কে আসে। সব কয়টাকে মেরে ফেলবো আমি। মা, তানভীর, তানভীর, তানভীরকেও মেরে ফেলেছে মা। মা, মৌরি, এই মৌরি, কি হয়েছে? কাঁদছো কেন? তানভীর, তুই ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। স্বপ্ন দেখে কাঁদছিলে বোধহয়। তোমার এই ঘন ঘন দুঃস্বপ্ন দেখাটা নিয়ে ডাক্তার ফারিয়ার সঙ্গে কথা বলেছো তুমি? আমি তো কোনো ইমপ্রুভ দেখছি না। সব সময় তোমাকে দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায়। আশ্চর্য। তানভীর, আমি তোমাকে নিয়ে ভয়ঙ্কর একটা বাজে স্বপ্ন দেখেছি। তোমাকে সুমনের আত্মা মেরে ফেলবে। চলো। এতই শব্দ, মানে লিমিটলেস। চলো আমরা অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমি সুমনকে আর স্বপ্নে দেখবো না। তুমি সুমনকে যতটা ভালোবাসতে, তার চেয়ে সুমন তোমাকে বেশি ভালোবাসতো। তাই ও তোমাকে ছেড়ে যেতে পারেনি। তুমি বারবার ওকে স্বপ্নে দেখতে পাও। প্লিজ, তোমার এসব ভালো মানসিকতা এখন রাখো। সুমনের প্রেতাত্মায় মাকে খুন করেছে আমি জানি। আচ্ছা ঠিক আছে, এখন শান্ত হও। তুমি রাতের ঔষধ খেয়েছিলে তো? সকালেই ফারিয়া ম্যাডামের কাছে যাব আমরা। ওইসব ডাক্তার কবিরাজ ওষুধে কিচ্ছু হবে না। আমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারবো না তানভীর। সুমন আমাকে মেরে ফেলবে, আমার আশেপাশে সবাইকে মেরে ফেলবে। চলো চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। প্রেতাত্মার ভয়? তাই কখনো হয়? যদি সত্যি সত্যি প্রেতাত্মা থাকতো তবে আমিও দেখতাম। তুমি একা কেন দেখবে? তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? অবশ্যই করছি। তোমার ছোট্ট একটা মানসিক সমস্যা হচ্ছে, তাই তুমি এসব দুঃস্বপ্ন বারবার দেখো।
ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। লাইটটা জ্বেলে দেবো? না, দরকার নেই, ল্যাম্পশেড তো জ্বলছেই। এক গ্লাস পানি দাও তো। মৌরি, একটা কথা বলবো? বলো। আমাকে নিয়ে তোমার ভয়, দুশ্চিন্তা এসব দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আমার খুব ভয় লাগে তানভীর, সারাক্ষণ লাগে। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। এক সুমন আমার জীবনটা দুর্বিষহ করে তুলেছে। এবার কিন্তু আর ভালো লাগছে না। মধ্যরাতে স্ত্রীর মুখে অন্য পুরুষের নাম খুব একটা আরামদায়ক নয় স্বামীর কানের জন্য অন্তত। সরি। তোমার মা বলতেন তুমি নাকি ছোটবেলায় খুব জেদি ছিলে, কিন্তু যে কোনো বিষয় বুঝিয়ে বললে কোনোদিন আর সেটা নিয়ে বায়না করতে না। মা আমার সম্পর্কে তোমাকে আর কি কি বলেছে বলো তো? অনেক কিছু। সব কথার সারমর্ম হলো মৌরির মতো মেয়ে আর একটা এই পৃথিবীতে খুঁজে পাবে না। সব মায়েদের কাছে সন্তানের সার্টিফিকেট এরকম, মানে একই রকম। কিন্তু আমি তো তোমার সঙ্গে কখনো জেদ করি না তানভীর। তাই? জানতাম না তো। প্রমাণ দেখাও। একটা লাইট অফ অন নিয়েই যেই জেদ দেখলাম, তারপর আর অন্য কিছু নাই বা বললাম। হইছে। কে? তানভীর? না, আমি তানভীরের যমদূত। কি করছো তুমি? কি করতে চাইছো? না না, আমার কাছে আসবে না। আমি তো আজ কিচ্ছু করবো না, করবি তুই। তুই নিজের হাতে তানভীরকে মারবি, আমি ওই দৃশ্য দেখব। সুমন প্লিজ, তুমি চলে যাও। আমার জীবনে তোমার কোনো ছায়া আমি চাই না। তাই তাই না? কিন্তু আমি যে তোর ছায়া ছাড়া শূন্য, ব্যর্থ, তার কি হবে? আমি তানভীরকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। ও ভালো মানুষ, ওর কোনো দোষ নেই। আমার জন্য তুমি ওকে মেরো না। ও তোকে ভালোবাসে, এটাই ওর সবচেয়ে বড় দোষ। আমি ছাড়া তোকে আর কেউ ভালোবাসতে পারবে না, কোনোদিনও না। কি করছো তুমি? এই দড়ি তুমি কোথায় পেলে? বললাম তো, আমি কিছুই করবো না, তুমি করবে। আমার পায়ে পড়ি, তুমি তানভীরকে মেরো না। তুমি আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। এ কি কি প্রেম দেখছি আমি, এত এত ভালোবাসা ওর জন্য। তাহলে তো ওকে এক সেকেন্ডও বাঁচিয়ে রাখবো না। আবার দুঃস্বপ্ন দেখেছি আমি। হ্যাঁ, দুঃস্বপ্নে এই যে তানভীর তো ঘুমোচ্ছে। উফ, আমি শুধু তোর দুঃস্বপ্নেই না, চাইলে যখন তখন আসতে পারি। কি তুই তানভীরের পাশে শুয়ে আছিস কেন? কারণ গলা টিপে ওকে মারবো, তারপরে এই দড়িটা ওর পায়ে বেঁধে ওই লাশটা টেনে তোর মায়ের ঘরে মৌরি, কি করছো তুমি? আরে গলা চেপে ধরেছো কেন? মরে যাবো তো আমি। দেখ, তানভীর আমাকে না, তোকে দেখছি। খুব কষ্ট হচ্ছে আমার মৌরি, আমাকে ছেড়ে দাও। কি হলো আমার? আমি কি করছি এসব? তানভীর বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। ওই শয়তান সুমনের প্রেতাত্মা আমাকে দিয়ে এসব করাচ্ছে। মৌরি, মৌরি, না না, তুমি একজন উন্মাদ, ভয়ঙ্কর উন্মাদ, মানসিক বিকারগ্রস্ত মহিলা। মারা যাবো তো।
এর পরের দৃশ্যটা আরো ভয়াবহ। কোনো এক সাধারণ সুস্থ চোখ এই দৃশ্য সহ্য করার ক্ষমতা রাখে না। তানভীরের লাশের পায়ে দড়ি বেঁধে মৌরি নিজে লাশটাকে টেনে টেনে ওর মায়ের ঘরে নিয়ে গেল, তারপর ঝুলিয়ে দিল এবং সারা রাত সে ঝুলন্ত লাশের সামনে ঠাঁই বসে রইল। পরদিন সকালে মালা এই দৃশ্য প্রথম দেখল এবং এক চিৎকার দিয়ে বাড়ির বাইরে চলে এলো। ব্যাস, পিঁপড়ার মতো লাইন দিয়েও নানান রঙের মানুষের আনাগোনায় ডাক্তার মোহসিন আরিফিনের বাড়ি এখন মুখরিত এবং যথারীতি পুলিশ এবং লাশবাহী গাড়ির তীক্ষ্ণ সাইরেনে চারপাশের নাম না জানা গাছগাছালি থেকে শহরে কাকের ঝাঁক অনিচ্ছায় উড়ে গিয়ে জায়গা বদল করল শুধু। তারপর আরে রে, কি করছেন আপনি? কে আপনি বলেন তো? তানভীরকে কোথায় নিয়ে যাচ্ছেন? আচ্ছা, কথা বলে না কেন কেউ? মালা, এই মালা, এদিকে আয় তো। এটা না কোথায় যে হাওয়া হয়ে যায়। আমার বাসায় এত লোকজন কেন? আঙ্কেলকে দেখছি। আঙ্কেল, আঙ্কেল কি হয়েছে? বাইরে এত পুলিশ কেন? আমাকে কেউ কিছু বলছে না কেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে না? এই যে ভাই শোনেন। আচ্ছা, তানভীরের লাশটা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? ওকে ওকে তো গোসল করাতে হবে, তারপর দাফন কাফন, কত কাজ বাকি। ভিড়ের মধ্যে কি বলছে এসব? তানভীরের লাশ কেন মর্গে যাবে? আশ্চর্য, কিসের পোস্টমর্টেম? এই এই দাঁড়াও, কেউ তানভীরের লাশ মর্গে নিয়ে যাবে না। আমি না বলেছি তো? ওর লাশের গায়ে কেউ হাত দেবে না, খবরদার বলছি। প্রয়োজনে তানভীরের লাশের পোস্টমর্টেম আমি করব। হ্যাঁ হ্যাঁ, আমি পোস্টমর্টেম করতে জানি। অসংখ্য লাশ আমি নিজের হাতে পোস্টমর্টেম করেছি। আমি মর্গের ডাক্তার নিশাত আফরিন মৌরি বলছি। এই যে শোনো, শোনো না, আমার কথা বুঝতে পারছো না? শুনতে পাচ্ছ না কেউ? সবাই কি কানে কালা হয়ে গেল নাকি? মরি, তুই এত চিৎকার করছিস কেন? দেখছিস না বাড়ি ভর্তি কত লোকজন? আচ্ছা, ওরা কেউ আমার কথার উত্তর দিচ্ছে না কেন? কেন বলো তো? আর তানভীরের লাশ মর্গে নিয়ে গেল কেন? শুধু তানভীর নয় তো, তোর লাশও মর্গে নেওয়া হবে। দেখ, ওইদিকে তাকিয়ে দেখ। এই তো আমার লাশ। আমি মৃত। হ্যাঁ, তুইও অপমৃত্যুতে জীবন দিয়েছিস। আরে, তোর জন্য খুব মায়া হচ্ছে। আমার এই ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুই দায়ী। আমি নই, তোর ভালোবাসা দেয়। এখন আমার আর কোনো ভয় নেই। তুই আমি দুজনেই মনে করে থাকবো। দেখেছিস তো, তানভীরকে ভালোবেসে তুই জীবন দিয়ে দিলি, আর আমি তোকে ভালোবেসে তানভীরের জীবন নিয়ে নিলাম। আমরা দুজনেই সমান অপরাধী। এই এই, আমার লাশ কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? শোনো, আমি আমার লাশ মর্গে নিতে দেব না। কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে? অপমৃত্যুর লাশকে মর্গে রাখতে হয়, তুই জানিস না? আরো আরো অনেক পরের কথা। ততদিনে মর্গে রাখা তানভীর বা মৌরির লাশের কি অবস্থা হয়েছিল তা লোকে ভুলে গেছে। জীবনে অনেক পোস্টমর্টেম রিপোর্ট মৌরি নিজে লিখেছে, অথচ তার নিজের পোস্টমর্টেম রিপোর্ট কি লেখা হয়েছিল সে খবর রাখেনি। খোঁজ খবর করে জানা যায়, যদি কোনো উত্তরাধিকার না থাকে তবে মৌরিদের বাড়ির বিষয় সম্পত্তি সব ট্রাস্ট করে হাসপাতালের জন্য দানপত্র করা আছে।
কিছু দূরের আত্মীয় স্বজন অবশ্য অহৈতুক আইনি জটিলতায় দৌড়ঝাঁপ করেছিল, লাভ হয়নি। ডাক্তার মোহসিন আরেফিন নয়ন অর্থাৎ মৌরিদের বিশাল বাড়িটা এখন একটা প্রাইভেট হসপিটাল, অথচ হসপিটালের জন্য মূল বাড়ির প্যাটার্নে কিছুটা বদল এসেছে। তবে মৌরি, তানভীর এবং উম্মে আসিয়ার ঝুলন্ত লাশ যে ঘরটাতে পাওয়া গেছিল, সেই ঘরটাতে কিছু অদ্ভুত ঘটনা এখনো ঘটে। কেউ আমলে নেয়, কেউ নেয় না। এই যেমন ডাক্তারদের কোনো না কোনো অ্যাপ্রন ওই ঘরে রাখলেই হঠাৎ দেখা যায় অ্যাপ্রনের পকেটে ফাউন্টেন পেনের নীল কালি ছড়ানো। অদ্ভুত। আজকাল কিন্তু শখ করে কেউ ফাউন্টেন পেন ব্যবহার করে না। কোনো কোনো নার্স বলেন মধ্যরাতে নাকি মৌরির রুমটা মানে 1 নম্বর কেবিন থেকে প্রায় 2জন অপরিচিত ডাক্তারকে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে বলতে বেরিয়ে আসতে দেখা যায়, অথচ এরা কেউ এই হাসপাতালের কর্মরত নয়। তার চেয়েও বিস্ময়কর ব্যাপার, পুরুষ ডাক্তারটির অ্যাপ্রনের পকেটে ফাউন্টেন পেনের নীল কালি ছড়ানো দাগ থাকে। সবার চোখ ধাঁধিয়ে যায়। তার মানে ডাক্তার মৌরি ও ডাক্তার সুমন কোনো মর্গে নয়, বরং এই বাড়িতেই বাস করে। কি জানি অশরীরী আত্মাদের যাপিত জীবন কেমন হয়। আমরা অশরীরী মানুষেরা তো শুধু কল্পনা বা ভয়ের তুলিতে সেই জীবনের খণ্ড খণ্ড ছবি আঁকি মাত্র। আচ্ছা, ফাউন্টেন পেনের ছবি আঁকলেও কি ছবির কালি ছড়িয়ে সে ছবি ভয়ঙ্কর কোনো রূপে পাল্টে যায়? 3 নম্বর কেবিনের পেশেন্ট এক্ষুনি মারা যাবে। ওকে আমাদের নিজস্ব মর্গে নিয়ে আসতে হবে। কখন কখন মারা যাবে? উফ, কতদিন লাশ কাটি না। লাশের পচা রক্তে আমার হাতের গ্লাভস কতদিন লাল হতে দেখি না। ওই লাশের পায়ে দড়ি বেঁধে নিয়ে আয় এখানে, নিয়ে আয়। আমার আর তর্স হয়েছে না। লাশ কাটা ঘরটা খুব হাহাকার করছে, শুনতে পাচ্ছিস? ওকে মেরে ফেলে চল, তারপর দুজন একসঙ্গে লাশ কাটা ঘরে লাশটা টুকরো টুকরো করে। ডাক্তার, এটা একটু ঝালিয়ে নেই। খুব গোপনে পৃথিবীর সব চোখ ফাঁকি দিয়ে তবে কি মৌরিয়া সুমনের প্রেতাত্মা এখনো লাশ কাটা ঘরে লাশ কেটেই চলেছে? যে লাশ কাটা ঘরের আরেক নাম মর্গ। কিন্তু মর্গ বা লাশ কাটা ঘর যাই বলি না কেন, ওই ঘরে পড়ে থাকা নির্জীব মানুষের মুখগুলোতে যে ভয়ানক বেদনার কষ্টের নীল রং ছড়ানো, তার বেদনা বুঝে আমাদের কাছে ফাউন্টেন পেনে নীলকালি ছড়ানোর মতোই অস্বস্তিকর বা ভয়ের।